কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে 28 জন মানুষকে হত্যা করে, যার মধ্যে 26 জনই ছিল হিন্দু ধর্মের, যাদের ধর্মের পরিচয় জেনে কালমা পড়তে বলা হয়। এমন নৃশংস ঘটনার প্রতিবাদে ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের বহু জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু মেরুদণ্ডহীন পাকিস্তান সেই জঙ্গিদের নিয়েই দুঃখ প্রকাশ করে এবং ভারতেই পাল্টা হামলা চালাতে থাকে, যার যোগ্য জবাব দিচ্ছে ভারতের সেনাবাহিনী। প্রশ্ন ওঠে, কেন বারবার অন্যান্য সাধারণ মানুষকেই এর মাসুল গুনতে হয়? এর ইতিহাস জানতে গেলে আমাদের চলে যেতে হবে 1947 সালে। ব্রিটিশ শাসনের সময়কাল থেকেই ভারতে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলে আসছে, যার অর্থ হলো দেশ ভাগ করো এবং শাসন করো। আর সেখান থেকেই জন্ম নেয় সাম্প্রদায়িকতা। 1906 সালে তৈরি হওয়া অল ইন্ডিয়া মুসলিম লীগ ক্রমশ মুসলমানদের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলতে থাকে। সৈয়দ আহমেদ খান প্রথমে AIML এর ধারণা দিলেও পরবর্তীকালে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ আরও বেশি করে এই আন্দোলনকে বাড়িয়ে তোলে এবং মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান তৈরি করার দাবি করতে থাকে। তাদের যুক্তি ছিল যে একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ স্বাধীন ভারতে মুসলিমরা অত্যাচারিত ও নিপীড়িত হবে, তাই সেই কারণেই তিনি চেয়েছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি স্বাধীন দেশ তৈরি হোক। শেষ পর্যন্ত অনেক চেষ্টা এবং আলোচনার পরেও INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ কোনো সমাধানে আসতেই পারেনি, যার ফলে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে ভাগও হয়ে যায়। কিন্তু দেশ স্বাধীন হলেও পাকিস্তানের সীমানা নিয়ে হতাশায় ভুগছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। পাঞ্জাব, সিন্ধ এবং কাশ্মীরের কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা বাদ যাওয়ায় এটিকে ইটেন পাকিস্তান বলেছিলেন, যার অর্থ হলো ক্ষতবিক্ষত পাকিস্তান। মুসলিম লীগের দাবির কারণে পাকিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও ব্রিটিশ সরকার জম্মু এবং কাশ্মীরকে ভারত কিংবা পাকিস্তানের মধ্যে যে কোনো একটি দেশকে বেছে নেওয়ার অথবা স্বাধীন থাকার সুবিধা দিয়ে যায়। তৎকালীন কাশ্মীরের রাজা হরি সিং দুই দেশের সঙ্গে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট সই করে এবং কাশ্মীরকে একটা আলাদা স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করে। কিন্তু পাকিস্তানের বরাবর নজর ছিল কাশ্মীর দখল করার। তাই 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের পাশতুন উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে। কিন্তু স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট সই হওয়ার কারণে কাশ্মীর তখনও ভারতের অংশ ছিল না, তাই সেখানে সেনা পাঠানোর অনুমোদন ভারত সরকার দিতে পারেনি। কিন্তু হঠাৎই আক্রমণের কারণে রাজা হরি সিং তখন ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন চুক্তি সই করে দেয়, যার ফলে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। এরপর ভারতীয় সেনা কাশ্মীরে ঢুকে পাকিস্তানদের যোগ্য জবাব দিতে থাকে, কিন্তু তবুও কাশ্মীরের বেশ কিছুটা অংশ পাকিস্তানের কবলেই থেকে যায়। সমস্যা দ্রুত সমাধানের জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জাতিসংঘের হস্তক্ষেপের জন্য আর্জি জানায় এবং যথারীতি তাদের মধ্যস্থতায় রেজলিউশন 47 এর দ্বারা দুই দেশের মধ্যে লাইন অফ কন্ট্রোল জারি করা হয়। 1949 সালের 1 জানুয়ারি দুই দেশের মধ্যে যুদ্ধ সমাপ্তির ঘোষণা করা হয় এবং সেই থেকেই কাশ্মীরের কিছুটা অংশ এখনও POK অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর নামেই পরিচিত। দেশভাগের পরই জিন্নাহ চেয়েছিলেন পাকিস্তানকে একটি সমমর্যাদার দেশ হিসেবে গড়ে তুলবেন, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তার কারণ সেখানকার মানুষের ভেতরে দেখা দেয় হিংসা, দুর্ভিক্ষ এবং সরকারের চূড়ান্ত ব্যর্থতা। 1956 সালে পাকিস্তানের সংবিধান তৈরি হলেও দেশে রাজনৈতিক শান্তি কখনোই আসেনি। 1956 থেকে 1958 মধ্যে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী বদল হয়, যা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দিয়েছিল। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সময় দেশে মারাত্মক পরিমাণে অর্থনৈতিক সংকট দেখা দেয়, ফলে চারিদিকে হিংসার পরিমাণ আরও বাড়তে থাকে। তাই 1958 সালের 27 অক্টোবর পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা দেশে মার্শাল ল জারি করেন এবং সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্ব দিয়ে দেন সামরিক বাহিনীর প্রধান অফিসার জেনারেল আইয়ুব খানকে। আর সেই থেকেই তারা আবার নতুন করে পরিকল্পনা করতে থাকে কিভাবে আবার কাশ্মীরকে রক্তাক্ত করা যায়। 1965 সালের জুলাই মাসে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন গিব্রাল্টার এবং অপারেশন গ্র্যান্ড স্ল্যাম চালু করে, যেখানে তাদের একমাত্র লক্ষ্য ছিল কাশ্মীরের দখল নেওয়া। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর জবাবে তাদের এই অপারেশন সম্পূর্ণ ব্যর্থ হয়। বরং ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরের শিয়ালকোট অবধি পৌঁছে গিয়েছিল, কিন্তু এরপরই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং পাকিস্তানের অংশ পাকিস্তানকে ফেরত দিয়ে দেওয়া হয়। তবে এইখানেই শেষ নয়, কিন্তু দেশভাগের সময় পাকিস্তান দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে যার নাম বাংলাদেশ, এবং আরেকটি হলো পশ্চিম পাকিস্তান। কিন্তু পশ্চিম পাকিস্তানি মানুষেরা বাঙালি মুসলমানদের খুব নিচু মনে করত, যার ফলে পূর্ব পাকিস্তানের মানুষদের প্রতি তারা নির্মমভাবে অত্যাচার করত, অনেকটা জাতিভেদ প্রথার মতন। এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষেরা তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন করতে শুরু করে, কিন্তু পাকিস্তান সরকার সেটাকে ভালো চোখে নেয়নি। তাই সরকারের অনুমোদনে পাকিস্তান আর্মি অপারেশন সার্চলাইট শুরু করে, যেখানে প্রচুর জাতীয়তা আন্দোলনকারীদের নির্মমভাবে হত্যা করা হয়, মহিলাদের ধর্ষণ করা হয়,
প্রায় লক্ষ লক্ষ মানুষের প্রাণ যায়, আর ছাড় পায়নি সেখানে শিশুরাও। শেষ পর্যন্ত তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপে পাকিস্তানকে আবারও যোগ্য জবাব দেওয়া হয় এবং প্রায় 93,000 পাকিস্তান সেনাকে বন্দী বানানো হয় এবং শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। 1971 সালের ভারত পাক যুদ্ধের সময় যখন পূর্ব পাকিস্তানে আর্থিক সংকট চরম আকার ধারণ করেছিল, তখন নিরাপত্তা পরিষদে এক প্রস্তাব আনা হয় যেখানে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এই প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে আগ্রাসনকে বৈধতা দেওয়ার অভিযোগ তোলেন। নাটকীয়ভাবে নিরাপত্তা পরিষদ ত্যাগ করেন তিনি, আর পরিষদ ত্যাগ করার সময় তিনি ঠিক এই কথাগুলোই বলেছিলেন। We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I'm going. তবে পরে তিনি বলেছিলেন যে তিনি জাতিসংঘের সাথে সম্পর্ক ছিন্ন করছেন না। পাকিস্তানে সন্ত্রাসবাদীদের বেড়ে যাওয়ার আরেকটা কারণ হলো 1979 সালের সোভিয়েত আফগান যুদ্ধ। আফগানিস্তানের পক্ষে লড়তে থাকে আফগানি মুজাহিদ্দিনরা। এই মুজাহিদ্দিন হলো জিহাদি ইসলামিস্ট, যাদের বেশিরভাগই ছিল পাকিস্তানি। পাকিস্তান বরাবর চাইতো আফগানিস্তানের ওপর তাদের জোর খাটাতে, আর এর পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাত, কারণ আমেরিকা কখনোই চাইতো না সোভিয়েত ইউনিয়ন এশিয়াতে তাদের আধিপত্য বিস্তার করুক। তবে অবশেষে সোভিয়েত ইউনিয়ন তাদের সেনাবাহিনীদের আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যায় এবং যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধের ফলে সৃষ্টি হয় তালিবানদের, যেই তালিবানরা একসময় লস্কর ই তৈবার মতন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করত। পরপর ভারতের কাছে হারতে থাকায় ভারতের প্রতি পাকিস্তানের হিংসা ক্রমশ বাড়তে থাকে, যার ফলে প্রায় 200 থেকে 250 কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করে ওই জিহাদি সন্ত্রাসীরা। আশা করি সেই বিষয়ে তোমাদেরকে আলাদা করে বলতে হবে না, দরকার হলে এই নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করাই যাবে। এরপর 1999 সাল অবধি যে হামলাগুলো করা হয় সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 19 ফেব্রুয়ারি 1999 ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাসে করে দিল্লি থেকে পাকিস্তান পরিদর্শনে যান। তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের সাথে শান্তি রক্ষার্থে ঐতিহাসিক লাহোর ডিক্লারেশন চুক্তি সই করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। 1999 সালে পাকিস্তানি সেনারা কার্গিল আক্রমণ করে এবং শুরু হয় কার্গিলের যুদ্ধ। 2.5 মাস যুদ্ধের পর পাকিস্তানি সেনারা আবারও পরাজিত হয়। খেয়াল করে দেখা যাবে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে এরপর আর কোনো রকম সরাসরি যুদ্ধই হয়নি। যা হয়েছে তা শুধুমাত্র সন্ত্রাসবাদী হামলা, যাকে দিনের পর দিন মদত দিয়ে যাচ্ছে পাকিস্তানের মতো দেশ। 1999 সালে 24 ডিসেম্বর IC-814 এরোপ্লেন হাইজ্যাক করে 5 জন পাকিস্তানি সন্ত্রাসবাদীরা। কাঠমান্ডু থেকে নিউ দিল্লি আসার বদলে সেটি চলে যায় কান্দাহারে এবং যাত্রীদের প্রাণের বিনিময়ে তারা দাবি করে যে ভারতে বন্দী থাকা 36 জন পাকিস্তানি সন্ত্রাসবাদীকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। অনেক আলোচনার পর শেষ পর্যন্ত 3 জন বড় পাকিস্তানি সন্ত্রাসবাদীকে ভারত ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর 2000 সালে 2 আগস্ট একদল সন্ত্রাসবাদী অমরনাথ যাত্রীদের ওপর হামলা করে, যেখানে প্রায় 32 জন নিরীহ মানুষের প্রাণ চলে যায়। তার ঠিক পরের বছর অর্থাৎ 2001 সালের অক্টোবর মাসে জম্মু কাশ্মীরের রাজ্য বিধানসভাতে হামলা হয়, প্রায় 30 জনেরও বেশি মানুষের প্রাণ চলে যায়। ঘটনা ঘটার কিছু ঘন্টা পরেই এর দায় স্বীকার করে পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদ এবং একজন সন্ত্রাসবাদীর নামও তার প্রকাশ করে, ওয়াজাহাত হুসেইন। এরপর 2003 থেকে 2004 অবধি টানা এতগুলো হামলা করে সন্ত্রাসবাদীরা। 2004 সালের আরেকটা ঘটনার কথা বলি। এক রবিবার সকালে 29 জন BSF জওয়ান তাদের পরিবারকে নিয়ে ছুটিতে যাচ্ছিল। ঠিক জম্মু শ্রীনগর হাইওয়ে দিয়ে যাওয়ার সময়তেই তাদের কনভয়কে নিশানা করে একটি বোম ব্লাস্ট করা হয়, প্রায় সকলেই সেখানে মারা যায়। এই ঘটনার দায় স্বীকার করে হিজাবুল মুজাহিদ্দিন নামে আরেক সন্ত্রাসবাদী সংগঠন, যাদের আতুরঘর হলো সেই পাকিস্তান। এরপর 2005 থেকে 2006 সাল পর্যন্ত প্রায় এতগুলো হামলা হয়। আরও এক বড় ঘটনা ঘটে 2016 সালের 18 সেপ্টেম্বর। ভোর 5:30 নাগাদ 4 জন সন্ত্রাসবাদী LOC ক্রস করে কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালায় এবং সেখানে প্রায় 18 জন জওয়ান শহীদ হয়ে যায়। 2019 সালে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভারতীয় সেনার কনভয় উড়িয়ে দেওয়া হয় এবং প্রায় 40 জন CRPF জওয়ান শহীদ হন। পুলওয়ামার এই ঘটনার কথা আশা করি আলাদা করে কাউকে বলতে হবে না, কারণ আজও সেই ঘটনার কথা জানলে বা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই প্রত্যেকটা ঘটনাতেই ইন্টেলিজেন্স ফেলিওর যেমন আছে, তেমনই স্থানীয় মানুষদের সমর্থনও আছে। রাজনীতির কথা তো বাদই দিলাম, তবে এত কিছুর পর একটাই প্রশ্ন বারংবার ঘুরে ফিরে আসে, সন্ত্রাসবাদীদের এই হামলার পেছনে
পাকিস্তানের মদত কেন থাকে? তার কারণ পাকিস্তান সরাসরি ভারতের সাথে যুদ্ধ করে জিততে পারবে না, সেটা তার ভালো করেই জানে। আর যুদ্ধ করলে প্রচুর পরিমাণে আর্থিক খরচের পাশাপাশি দেশের সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেখানে সন্ত্রাসবাদীদের দিয়ে হামলা করালে কম খরচে ভারতকে ধর্মের ভিত্তিতে ভেঙে দিতে সুবিধা হবে তাদের। আর দেশের মানুষের কাছে নিজেদের ব্যর্থতা লুকোতে তারা এই পথ অবলম্বন করে, যাতে তারা বলতে পারে যে ভারত বিনা কারণে তাদের দোষারোপ করছে, আর এই কারণেই তাদের মিলিটারির জন্য এত খরচ করতে হয়। আশা করি আজকের এই ভিডিও দেখে তোমরা একটু হলেও বুঝতে পারবে যে পাকিস্তান কেন ভারতের পেছনেই পড়ে রয়েছে। তবে তোমাদের কি মনে হয় সেটা জানাতে ভুলো না কমেন্ট করে। নানা ধরনের বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো।